ঝিমিয়ে পড়েছে বাংলাদেশ আওয়ামী লীগ। নেতাকর্মীরা দিশেহারা। কি ঘটতে যাচ্ছে? একের পর এক গ্রেপ্তার, তারপরে নানানভাবে মামলা, সকল কিছু মিলিয়ে ঊর্ধ্বতন নেতারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। বাড়িতে, জঙ্গলে, বনে, মঙ্গলে ঘুরে ফিরে আশ্রয় নিয়ে আপনার এই মুহূর্তে অনেকেই পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগের যারা প্রতাপশালী নেতাকর্মীরা ছিলেন। তবে বিশেষ করে আমি আমার এলাকায় দেখছি যারা ভালো মানুষ ছিলেন, আওয়ামী লীগের রাজনীতি করছেন, কারোর উপর জুলুম করেন নাই, অন্যায় করেন নাই, ক্ষমতায় বসে অত্যাচার করেন নাই, তারা কিন্তু আওয়ামী লীগ করার পরে আমাদের এলাকাতে সুন্দর সম্মানের সহিত মানুষের কাছে আছে। তবে যারা দুর্নীতি, লুটপাট, বাটপাড়ি, ক্ষমতার জোর দেখাইছেন তারাই কিন্তু আসলে এলাকা ছাড়া। তো এখন এই যে ধ্বজভঙ্গ অবস্থায় আছে বাংলাদেশ আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের ভবিষ্যৎ কি, এ নিয়ে আমরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটা নিউজ পেলাম ভারতের গণমাধ্যমের বরাতে। আপনার গত 20 সেপ্টেম্বর ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটা বিশেষ বৈঠক হয়েছে, একটা ক্লোজ ডোর মিটিং, মানে দরজা বন্ধ করে বিশেষ একটা বৈঠক হয়েছে। কোথায়? পররাষ্ট্র মন্ত্রণালয়ে। আর বিষয়টা হচ্ছে আওয়ামী লীগের পক্ষেই। সেখানে কারা কারা উপস্থিত ছিল? ভারতীয় বিশেষজ্ঞ, সাংবাদিক, কূটনীতিক এবং অবসরপ্রাপ্ত কূটনীতিকদের নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশ বিষয়ক একটা তারা বৈঠক করেছে। বৈঠকের মূল আলোচনা ছিল বাংলাদেশে চলমান যে ভারতীয় প্রকল্পগুলো আছে এবং রিসেটেল বাংলাদেশ আওয়ামী লীগ, অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগকে আবারও কিভাবে ভারত থেকে বাংলাদেশে পুনর্বাসন করা যায়, শেখ হাসিনাকে ফিরানো যায়, বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিকে কিভাবে গতিশীল করা যায়, এগুলো নিয়েই আলোচনা চলেছে। বৈঠক সূত্র বলছে সেখানে সাংবাদিক এবং আমলাদের পাশাপাশি বেশ কয়েকজন অধ্যাপককেও তাদের মতামত দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল। বৈঠকে ছিলেন অবজারভার রিসার্চ ফাউন্ডেশন, বিবেকানন্দ ফাউন্ডেশন এবং ইনস্টিটিউট অফ ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের প্রতিনিধিরা। ওই বৈঠকে ওই মুহূর্তে বাংলাদেশের চলমান ভারতীয় প্রকল্পগুলোর স্মুথ ইমপ্লিমেন্টেশন, এটার উপর জোরদার একটা ভূমিকা রাখা হয়েছে। আর সবকিছুর পরে মূল আলোচনায় ছিল আওয়ামী লীগের পুনর্বাসন নিয়ে। বৈঠকের মিনিটস অব দ্য মিটিংয়ে দ্য মিরর এশিয়ার কাছ থেকে এই তথ্যগুলো এসেছে। বৈঠকে উপস্থিত একজন প্রতিনিধি বলছেন তারা ধারণা করছেন যে আগামী 2 থেকে 3 বছরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হলে বিএনপি ক্ষমতায় যাবে, এটা আমরাও জানি। আচ্ছা, কিন্তু বিএনপি ঠিকই ক্ষমতায় আসার 5 বছরের মধ্যে অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে, এটাও 100% সত্যি কথা। এখন এটা ধরেন, এখন তো বিএনপি ক্ষমতায় যায় না, বাংলাদেশের বিভিন্ন জায়গায় 5% বিএনপি শেষরা নেতাকর্মী আছে, এটা আওয়ামী লীগও ছিল, এরা দলরে ডুবাইছে। তো বিএনপির ওই সকল নেতাকর্মীরা বিভিন্ন জায়গায় লুটপাটে ব্যস্ত হয়ে গেছে, জবরদখলে ব্যস্ত হয়ে গেছে, কিন্তু দলটির হাইকমান্ড জনাব তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, রিজভী সাহেব বা দলীয় যারা অথরিটি আছেন তারা কিন্তু সর্বোচ্চ পরিমাণ অ্যাকশনে যাচ্ছেন, বহিষ্কার করতেছেন, এমনকি দলের পক্ষ থেকে বাদী হইয়া মামলা পর্যন্ত করছেন, কিন্তু তারপরেও এই জিনিসগুলো কিন্তু ওইভাবে বন্ধ হচ্ছে না। তো মানে এই জায়গাটা কোন জায়গাটা থেকে আসলো যে 5 বছরের মধ্যে বিএনপি অজনপ্রিয় কর্মকাণ্ডে জড়িয়ে পড়বে। তো বাংলাদেশের দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায়, দ্বিদলীয় বলতে এটাই বোঝানো হয়েছে এদেশে জনগণের কাছে দুইটাই অপশন, তবে এখনও জামাতকে কিন্তু কাউন্ট করা হচ্ছে না। ভারতও মনে করছে জামাত এককভাবে ক্ষমতায় আসবে না। তো বলা হচ্ছে যে এই দ্বিদলীয় রাজনৈতিক বাস্তবতায় তখন জনগণের সমর্থনটা দীর্ঘ 5 বছর আর এই আগামী 2 বছর 7-8 বছরের মধ্যে বিএনপি আবার তাদের অবস্থান হারিয়ে ফেলবে। তখন জনগণ বিকল্প হিসাবে আবারও আওয়ামী লীগকে বেছে নেবে। এমনকি এই আলোচনায় 2009 সালে আওয়ামী লীগের বিজয়টা নিয়েও আলোচনা করা হয়েছে, কারণ তৎকালীন সময় আপনার বিএনপির দুর্নীতি, লুটপাট, বিভিন্ন অ্যাক্টিভিটিজের কারণে মানুষ কিন্তু বিএনপির প্রতি একটা বিষাক্ত মেন্টালিটিতে চলে গিয়েছিল, এটা বাস্তবতা ছিল। ভবিষ্যৎ আওয়ামী লীগের জন্য সেই পথ খোলা রাখতে বর্তমানে সংস্কার প্রক্রিয়া, আসন্ন নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণ নিশ্চিত করতে ভারত থেকে তাগাদা দেওয়া হয়েছে। বৈঠকে আপনার আমরা যদি এখানে একটু দেখি, খুবই গুরুত্বপূর্ণ যে অংশগুলো আমি সেগুলোই আনছি আপনাদের সামনে। বলা হচ্ছে যে বৈঠকে অংশ নিয়েছিলেন আরও একজন, তিনি বলছেন যে আপনার এখানে বাংলাদেশে গিয়ে ভারতের যে অরাজনৈতিক বন্ধুরা আছেন, বলা হচ্ছে যে বৈঠকে একজন থিঙ্ক ট্যাঙ্ক প্রতিনিধি রিসেটেল আওয়ামী লীগ পরিকল্পনা চূড়ান্ত করার আগে বাংলাদেশে গিয়ে ভারতের অরাজনৈতিক বন্ধুদের পরামর্শ নেওয়ার কথা বলেছেন। গোয়েন্দা কর্মকর্তারা ভারতের বলছে ইতিমধ্যে দিল্লি, কলকাতা, আগরতলায় বেশ কয়েকজন আওয়ামী লীগের কেন্দ্র থেকে তৃণমূল পর্যায়ের নেতা আশ্রয় নিয়ে আছে। তারা সংঘবদ্ধ হওয়ার জন্য ভারতীয় কর্তৃপক্ষের সমর্থন চেয়েছে। ভারতে আওয়ামী লীগকে রাজনৈতিক কর্মকাণ্ড করতে দেওয়া হবে কিনা সেই ব্যাপারে
অল পার্টি পার্লামেন্টারিয়ান কমিটির অনুমতি লাগবে, মানে ভারতের যতগুলো রাজনৈতিক দল আছে তাদের অনুমতি লাগবে। তো বলা হচ্ছে যে 1971 সালে আওয়ামী লীগ ভারতে বসে দল চালিয়েছিল, কলকাতা আগরতলায় তারা মিটিং করেছে, নেপালের কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছে, তাও আবার কলকাতাতেই। তো প্রতিবেশী দেশের রাজনৈতিক দলগুলোর সংকটকালে ভারতে দলীয় কর্মকাণ্ড করতে দেওয়ার ইতিহাসটা নতুন না, মানে আলোচনা তো অনেক কিছু তারা খুঁটিনাটি আলোচনা করছে। তো সেখান থেকে আপনার বলা হচ্ছে যে আওয়ামী লীগকে সংগঠিত হওয়ার অনুমতি দেওয়ার পক্ষেই বেশিরভাগ মন্তব্য সেখানে এসেছে। তো আপনার বলা হচ্ছে যে এখানে আরও একটা জিনিস, ভারতে আওয়ামী লীগের দলীয় কর্মকাণ্ড পরিচালনা যেন গোপনে হয় এবং তা যেন গণমাধ্যম জানতে না পারে, অন্যথায় বর্তমান সরকারের সাথে সম্পর্ক ক্ষতিগ্রস্ত হতে পারে। তাহলে বুঝতেই পারছেন যে পরিস্থিতি আওয়ামী লীগের জন্য ভারত কতটুকু পজিটিভ ভূমিকা পালন করছে। কিন্তু প্রশ্ন হচ্ছে এই ভূমিকাগুলো যদি কন্টিনিউ হয়, গণমাধ্যমে আসে, তাহলে সরকারে ইন ফিউচার, এখন ডক্টর ইউনূসের সরকারের নিয়ে কোনো হেডেক নাই, বাট বিএনপি আসলে বা জামাত ইসলাম আসলে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্কের জায়গাটা কেমন হবে, এটা নিয়ে স্বাভাবিক ক্ষমতাসীন সরকার এটা নিয়ে ওয়ার্নিং দিবে, আলটিমেটাম দিবে। তো যতটুকু বোঝা যাচ্ছে আওয়ামী লীগের বিশ্বস্ত বন্ধু হিসেবে ভারত অলওয়েজ কাজ করে গেছে। অবশ্য আওয়ামী লীগ এক জীবনে 16 বছরে ভারতরে যা দিছে, আগামী 1600 বছরে ভারত আর বাংলাদেশ থেকে এই জিনিসগুলো নিতে পারে কিনা সেটাও বাস্তব। তবে সবচেয়ে মজার বিষয়, ভারত যে জিনিসটা অ্যানালাইসিস করে এটা আমাদের দেশের মানুষও বোঝে যে কোনো ক্ষমতাসীন দল 5 বছর পরে তাদের অবস্থান হারায়। আগের যুগ এখনকার যুগে মূল সমস্যাটা, পার্থক্যটা হচ্ছে মিডিয়া প্ল্যাটফর্ম, সোশ্যাল মিডিয়া। বাংলাদেশের যে কোনো প্রত্যন্ত অঞ্চলে একজন মানুষ অন্যায় করলে মিডিয়াতে চলে আসে, সাধারণ মানুষ দেখে ঘৃণা তৈরি হয়, যেটা আওয়ামী লীগের বেলা হয়েছিল। যদি এই ফেসবুক না থাকতো তাহলে এই বৈষম্য বিরোধী আন্দোলন, এই গণবিক্ষোভ জীবনেও সফল হতো না। কারণ কি, ফুটেজগুলো দেখা মানুষের কলিজা কাঁপছে, গোস্সা আসছে, জিদ আসছে, কানে শোনা আর চোখে দেখার মধ্যে আকাশ পাতাল পার্থক্য। তো যেই সরকারি ক্ষমতায় আসবেন, বা ডক্টর ইউনূসের এই যে আলোচনা সমালোচনা ফেসবুক থেকে তো আসছে, তাই না, সব কিছু চোখের সামনে চলে আসছে, তো তাদেরকেও কিন্তু এই ফেসবুকের যোগটা পাড়ি দিতে হবে। আমরা আশা করি ভবিষ্যতে যারাই রাজনৈতিক ক্ষমতা সরকার আসবেন তারা দেশের জন্য কাজ করবেন, জনগণের জন্য কাজ করবেন। খেলা হবে, কেউ কথা রাখেনি। ওবায়দুল কাকু কথা দিয়েছিল যে যদি দিন খারাপ হয় তাহলে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় যাবে, কিন্তু কথা দিয়ে কথা রাখেনি ওবায়দুল কাদের কাকু। দর্শক, শেখ হাসিনা সরকারের পতনের পর যখন হেলিকপ্টার যুগে শেখ হাসিনা পালিয়ে গিয়েছিলেন, তারপরে প্রশ্ন উঠেছে যে এই দেশের নামি দামি যারা কথায় কথায় খেলার চিন্তা করত, আওয়ামী লীগের সেই সকল বাঘা বাঘা এমপি মন্ত্রীরা কে কোথায় আছেন। তবে খেলার ডাক দিয়ে যিনি সবার আগে দেশ ছেড়েছিলেন, শামীম ওসমান, এই মুহূর্তে দিল্লির দরগাতে তিনি দিন কাটাচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রীর জন্য দোয়া করতেছেন, বাংলাদেশে আওয়ামী লীগ যেন আবারও আসতে পারে সেই দোয়া করতেছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে দলটির যিনি চিফে ছিলেন, মানে প্রধান বক্তা হিসাবে ভূমিকা রাখতেন ওবায়দুল কাদের, তিনি আসলে কোথায়। একটা ছবি ভাইরাল হয়েছিল, সেই ছবিতে আমরা ভাবছিলাম যে তিনি সিঙ্গাপুর চলে গেছেন, তবে ছবিটি আসলে এই সাম্প্রতিক সময়ের কোনো ছবি না, রিউমার চেক থেকে সেটা আপনার কনফার্মেশন করা হয়েছে। তো ওবায়দুল কাদের সাহেবকে দিন শেষে খুঁজে পাওয়া গেছে। ভারতের একটি গণমাধ্যম বলছে যে দিল্লিতে আপনার অবস্থান করছে ওবায়দুল কাদের, এবং এই নিয়ে দ্য মিরর এশিয়া সহ বেশ কিছু গণমাধ্যম আজকে রিপোর্ট করেছে যে ওবায়দুল কাদের ভারতে আছে। কিভাবে তিনি 5ই আগস্ট গভীর রাতে প্রথমে পৌঁছালেন যশোর, সেখান থেকে বিশেষ নিরাপত্তায়, বিশেষ সিকিউরিটিতে তিনি বাংলাদেশ ত্যাগ করলেন। এখন এটার পেছনে কারা কারা জড়িত তাদের নিয়েও হয়তো একটা ইনভেস্টিগেশন আসবে। আসুন দেখি ওই দিন কী ঘটলো। মিনিমাম 20 লক্ষ টাকা লেগেছে আপনার এই সীমান্তগুলি দিয়ে যারা এপার ওপার দৌড়ে পালিয়েছে। অভিযোগ আছে ভিআইপিদের অনেকে পার হওয়ার সময় দু দেশের প্রশাসনের লোকজন সহায়তা করেছে, যদিও এই বিষয়ে কেউই মুখ খুলছে না। আওয়ামী লীগের সাজানো প্রশাসন হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করতে অনেকে তাদের নির্বিঘ্নে দেশ ছাড়তে সব ধরনের সহায়তা দিয়েছেন এবং কি এখনও দিচ্ছেন। কেউ কেউ বলছেন সেনাবাহিনীর অধীনে থাকা 657 না 627 জনের মধ্যে সেনাবাহিনী 600 জনকে ছেড়ে দিয়েছেন। কারা ছিল এই 600 জন, কারা দেশ ছেড়ে পালিয়েছে? একের পর এক আমরা পত্রিকায় দেখছি প্রশাসনের বিভিন্ন নামিদামি কর্মকর্তা, এমপি মন্ত্রী অনেকেরই দেশ ছেড়ে পালানোর খবর এখন প্রতিদিন গণমাধ্যমে আসছে। 5ই আগস্ট মধ্যরাতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রথমে বিশেষ নিরাপত্তায় যশোরে গিয়েছিলেন। সেখানে তাকে একটি গুরুত্বপূর্ণ নিরাপদ স্থানে আশ্রয় দেওয়া হয়েছিল। আর এই আশ্রয়টা কে দিয়েছিল? এটা প্রশাসন কর্তৃক দেওয়া হয়েছিল। পরদিন তিনি বিশেষ পাহারায় বাংলাদেশের সীমান্ত অতিক্রম করেন।
বিষয়টি যশোর এবং বেনাপোলের বেশ কয়েকটি দায়িত্বশীল সূত্র গণমাধ্যমকে কনফার্মেশন করেছে, তবে তারা পরিচয় প্রকাশ করতে সাহস পাননি। এছাড়া 7ই আগস্ট রাজশাহী সিটি কর্পোরেশনের সাবেক মেয়র খায়রুজ্জামান লিটন এবং পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সহ আরও বেশ কয়েকজন একই সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছেন। এমন খবর নিশ্চিত হওয়ার পর স্থানীয় লোকজন বিক্ষোভ করেছেন। এখন ভারতে যাওয়ার পর তারা এক ধরনের গা ঢাকা দিয়েই ভারতীয় চলাফেরা করছেন, যেন ভারতীয় গণমাধ্যম, সংবাদকর্মী অথবা ভারতে বসবাসকারী বাংলাদেশিদের চোখ তারা এড়িয়ে যেতে পারেন। অপ্রয়োজনে ঘর থেকে বের হচ্ছেন না। আর ওবায়দুল কাদের সহ, শেখ হাসিনা সহ যারা এই লেভেলের আছেন তাদেরকে ভারত সরকার বিশেষ ছায়া প্রটোকল দিয়ে যাচ্ছে। ইভেন ভারতে বসেই এই মুহূর্তে শেখ হাসিনা, তিনি আওয়ামী লীগের যারা যে সকল নেতারা ভারতে অবস্থান করছেন, অনেকেই ম্যাক্সিমাম কিন্তু ভারতে আছে, তাদের সাথে নিয়মিত যোগাযোগ করছেন, মাঝে মাঝে মিটিং কনফারেন্স করছেন, বিভিন্ন দিক নির্দেশনা দিচ্ছেন। ইভেন কিভাবে এই পরিস্থিতি থেকে উত্তরণ হওয়া যায় সেই বিষয়ে তারা কথা বলছেন, এমনকি ভারত সরকারের সাথেও নিয়মিত যোগাযোগ তারা মেনটেন করছেন। তো ওবায়দুল কাদেরকে সর্বশেষ যতটুকু তথ্য যে তাকেও দিল্লির একটা শপিং মলে আপনার দেখা গিয়েছে, তবে ছবি টবি তোলার সুযোগ হয়নি, এমনটাই দাবি ভারতীয় গণমাধ্যমগুলোর। খেলা হবে।